বাসর ঘর নিয়ে সব মেয়েদের মনে কিছু না কিছু জল্পনা কল্পনা থাকে। সাধারণত বাসর ঘরে মেয়েরা ঘুমটা টেনে স্বামীর জন্য অপেক্ষা করে, কিন্তু এরকম কিছুই ঘটে না তের জীবনে। ও একমনে নিজের বিয়ের শাড়ি গহনা খুলতে শুরু করেছে। স্বামীর জন্য অপেক্ষা করার কোনো লক্ষণ ওর মধ্যে নেই। জাঙ্কুক বাসর ঘরে ঢুকেই এরকম একটা দৃশ্য দেখতে পাবে তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না। না চাইতেও জাঙ্কুকের চোখ চলে যায় তের পেটের বাম পাশে থাকা অসম্ভব সুন্দর তিলটার দিকে। ওর চোখ আটকে যায় সেখানে। ফর্সা পেটের ওপর কালো তিলটা চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে। ধীরে ধীরে সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ করে হুঁশ ফিরে আসায় জাঙ্কুক কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, এই মেয়ে, তোমার কি লজ্জা নেই? তে পেছন ফিরে জাঙ্কুককে দেখে বিশাল বড় একটা শক খায়। ও দরজা লক করতেই ভুলে গিয়েছে। তে তাড়াতাড়ি একটা থ্রি পিস নিয়ে বাথরুমে চলে যায়। তে বাথরুম থেকে বের হতেই জাঙ্কুক ওকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরে। কান খুলে শুনে রাখো, আমি তোমাকে নিজের ইচ্ছেতে বিয়ে করিনি, পরিবারের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছি। আর আজ একটু আগে যেটা করেছো, ভুলেও দ্বিতীয়বার যেন এটা না হয়। তোমার এই চেহারায় আমার বাবা মাকে ফাঁসাতে পারলেও এই জাঙ্কুককে ফাঁসাতে পারবে না। আমি আইওকে ভালোবাসি। কথাটা বলেই জাঙ্কুক খুব জোরে তেকে ধাক্কা মারে। তে টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। জাঙ্কুকের এই ব্যাপারে তে একটুও ঘাবড়ায়নি। ও তো এটাই চেয়েছিল। সংসার করার কোনো ইচ্ছে তের নেই। তে হাসি মুখে উঠে দাঁড়ায়। ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। তের কথা শুনে জাঙ্কুক খুব অবাক হয়। অনেক রাত হয়েছে, আপনার পাশে এক খাটে শোয়ার আমার কোনো ইচ্ছে নেই। খাটে কেন বলছি, এক রুমেই থাকার কোনো ইচ্ছে নেই। আপনি বরং আপনার নিজের রুমে নিজের খাটে ঘুমান। আমি বেলকনিতে ঘুমাচ্ছি। আমাকে একটা কাঁথার বালিশ দিলে চলবে। জাঙ্কুক তের কথায় খুব বেশি অবাক হলেও কিছুই বলল না। চুপচাপ তেকে একটা কাঁথার বালিশ এগিয়ে দিল। জাঙ্কুক নিজেও একটু পর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কি অদ্ভুত এই মেয়েটা! আমি এত রুড বিহেভ করলাম, ও কোনো রিঅ্যাকশনই দেখালো না। কোনো তো রহস্য আছে ওর মধ্যে। ধুর, আমি কেন এই মেয়ের কথা ভাবছি? আমি তো আইওকে ভালোবাসি। এদিকে তের আজ অনেক বেশি ভালো লাগছে। মা বাবা তাকে বোঝা মনে করত, জোর করে তাকে বিয়ে দিয়েছে। কতই না ভয় পেয়েছিল, কারণ এই বিয়েতে তের একটুও মত ছিল না। জাঙ্কুক তাকে মেনে নেয়নি, এটাই অনেক। এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে। সকালবেলাতে ঘুম থেকে উঠে ব্যালকনি থেকে রুমে চলে আসে। একবার জাঙ্কুকের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণ পর একটা নীল শাড়ি পরে ভেজা চুলে রেডি হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসেতে হঠাৎ মুখের উপর পানির ছিটা পড়ায় ঘুম ভেঙে যায় জাঙ্কুকের। বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায়, কিন্তু চোখ মেলে তাকানোর পর তার সব বিরক্তি যেন এক নিমেষেই দূর হয়ে যায়। জাঙ্কুক চুপি চুপি দেখতে থাকে তেকে। হঠাৎ তের মনে হয় পেছন থেকে জাঙ্কুক তাকেই দেখছে। তাই তে পেছনের দিকে তাকায়, কিন্তু দেখে জাঙ্কুক ঘুমিয়ে আছে। তে আর কিছুই না ভেবে জাঙ্কুকের রুম থেকে চলে যায়। তে চলে যাওয়ার পর জাঙ্কুক চোখ মেলে তাকায় আর নিজেই নিজেকে গালি দিতে থাকে। স্টুপিড জাঙ্কুক, কি হয়েছে তোর? বারবার কেন ওই মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস? আর একটু হলে তো ধরা পড়ে যাচ্ছিলি। তে কিচেনে কিছুক্ষণ তার শাশুড়ি মাকে টুকটাক হেল্প করে, তারপর নিজের রুমে আসে। জাঙ্কুক তখন ফ্রেশ হয়ে সোফায় বসে কারো সাথে ফোনে কথা বলছে। কারো যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে সে নিচে চলে যাক, মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকছে। হে ইউ, আমার একটা নাম আছে, আই এম জিওন জাঙ্কুক। আপাতত আমি কারোর নাম জানার জন্য ইন্টারেস্টেড নই। এটা বলার সাথে সাথেই জাঙ্কুক উঠে তের গাল শক্ত করে চেপে ধরে। হাউ ডিয়ার ইউ সে দ্যাট? আমার সাথে এভাবে কথা বলার সাহস হয় কি করে তোমার? তে ঝাড়ি মেরে জাঙ্কুকের হাত সরিয়ে দেয়। এখানে সাহস দেখানোর মতো কিছু বলিনি, যেটা ঠিক সেটাই বলেছি। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। মাইন্ড ইট, মিস্টার জিওন জাঙ্কুক। কথাটা বলে তে সোজা নিচে চলে যায়। জাঙ্কুক অবাক দৃষ্টিতে তের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই কেমন মেয়ে রে বাবা! ভেবেছিলাম আমি তাকে ইগনোর করব, এখন তো দেখছি উল্টো। সে আমাকে ইগনোর করছে। শুধু ইগনোর নয়, রীতিমতো অপমান। না, এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। তারপর জাঙ্কুক নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। তের দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে।
পাশ থেকে জাঙ্কুকের ছোট বোন জিমিন বলে, কিরে ভাইয়া, এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেন? মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবি। চুপ, একটা কথাও না বলে চুপচাপ খা, না হলে টমেটোর মতো তোকে ফাটাবো। সব সময় ফাজলামি। জিমিন, কথা না বাড়িয়ে চুপ করে খেয়ে নে, তোর ভাবিকে তো সাজাতে হবে। কি বলো আম্মু, আমার ভাবি এমনি যে সুন্দরী, তাকে যদি আরো সাজাই তাহলে তো লোকের নজর লেগে যাবে। সারা বাড়ি ভর্তি মেহমান। দুপুরবেলা পার্লারের লোক এসে তেকে সাজানো শুরু করলো। তেকে একটা বেগুনি রঙের সুন্দর শাড়ি পরানো হয়েছে। জাঙ্কুক তো তেকে দেখে চোখে ফেরাতে পারছে না, অসম্ভব সুন্দর লাগছে তেকে। জাঙ্কুকের সব বন্ধুরা এসে জাঙ্কুককে কংগ্রেস করছে আর তের এত এত প্রশংসা করছে। হে ডুড, কি যে বলিস না, ওই মেয়ে কখনো আমার আয়ুর মতো হতে পারবে না। দোস্ত, তুই জানিস না আয়ুর বিয়ে ঠিক হয়ে গেছে? তোর বিয়ের খবর শুনেই ওর ফ্যামিলির পছন্দ করা ছেলেকে হ্যাঁ বলে দিয়েছে। কি বলছিস তুই? না, এটা কখনো হতে পারে না। আমার ইমিডিয়েটলি আয়ুর সাথে কথা বলতে হবে। দোস্ত, আজ তোর বউ ভাত, এখন এটা করা ঠিক হবে না। অনুষ্ঠান মিটে গেলে না হয় যা করার করিস, আমার আর এক মুহূর্ত লেট করা যাবে না। কথাটা বলি জাঙ্কুক কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। এদিকে তেওর বাবা মাকে দেখে একটুও কান্না করেনি। খাওয়া দাওয়া হয়েছে না তোমাদের? আচ্ছা, এখন চলে যাও। তুই কি বলছিস এসব? আজ তোর বউ ভাত, আমরা তোকে নিতে এসেছি। আজ তুই জাঙ্কুক আমাদের সাথে আমাদের বাসায় যাবি, এটাই তো নিয়ম। কোনো নিয়মের তোয়াক্কা আমি করি না, আর আমি কখনো তোমাদের বাসায় যাব না। তোমাদের কাছে বোঝা হয়ে গিয়েছিলাম, তাই তো লোকের হাজার কথা শুনতে হয়েছে তোমাদের। কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আর তোমাদের কারো কোনো কথা শুনতে হবে না। বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, এখন তোমরা শান্তিতে থাকতে পারবে। আমরা কেন এটা করেছি সেটা তুই খুব ভালো করেই জানিস। আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক। অতীতে যা হয়েছে সব ভুলে যা মা, আমরা কেউ তোর খারাপ চাই না। জাঙ্কুক তোকে খুব ভালো রাখবে, ওকে মেনে নে, দুজনের সুন্দর একটা সংসার সাজা। জাঙ্কুক আয়ুদের বাসায় এসে অনেকটাই অবাক হয়েছে। আয়ুদের বাসা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আয়ু খুব সুন্দর করে হলুদের সাজে স্টেজে বসে আছে। এটা দেখার সাথে সাথে জাঙ্কুকের দমটা যেন বন্ধ হয়ে যাবে অবস্থা। আয়ু! হঠাৎ জাঙ্কুকের কণ্ঠ শুনে আয়ু চমকে ওঠে। তুমি এখানে এসেছো কেন? তোমার তো এখন নতুন বউয়ের সাথে থাকার কথা। আয়ুর মুখে এমন একটা কথা শুনে জাঙ্কুকের রাগ চরমে পৌঁছালো। আয়ুকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। এসবের মানে কি আয়ু? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। আমি তোমার কাছে একটু সময় চেয়েছি। শোনো জাঙ্কুক, যা হয়ে গেছে তুমি মেনে নাও। এই দেখো, আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তুমি যদি আমার হতে, তাহলে তোমার ফ্যামিলি আমার সাথেই তোমার বিয়ে দিত। আমি তোমাকে ভুল বুঝছি না জাঙ্কুক, যেটা সত্যি সেটাই বলছি। শোনো, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষকে আপন করে পেতে ভাগ্যও লাগে, যেটা তোমার বা আমার কারোরই নেই। আর এটাই বাস্তব। আমি হয়তো তোমার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু তেই হবে তোমার শেষ ভালোবাসা। সেটা একদিন তুমি নিজেই বুঝতে পারবে। মনের ভেতর হাজারো কষ্ট চাপা দিয়ে জাঙ্কুক নিজের বাসায় ফিরে আসে। রুমে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণেই মনে পড়ল তের কথা। আজ ওর জন্যই জাঙ্কুক আয়ুকে হারালো। আজ ওকে একটা শিক্ষা দিয়েই ছাড়বে। জাঙ্কুক উঠে বেলকনিতে তের কাছে যায়। তে তখন গভীর ঘুমে মগ্ন। ঘুমন্ত তের মুখে হালকা চাঁদের আলো মিলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে। আর সেই সৌন্দর্য জাঙ্কুককে ভীষণভাবে আকৃষ্ট করছে। জাঙ্কুকের মন চাইছে সবকিছু ভুলে তের মাঝে ডুবে থাকতে। জাঙ্কুক হাঁটু মুড়ে তের খুব কাছে চলে আসে। তের মুখের দিকে তাকালেই জাঙ্কুকের এক অদ্ভুত মায়া কাজ করে। এটা জাঙ্কুক আগেও ফিল করেছে। ও জানে না এটা কি, হয়তো উপরওয়ালা সবটা উপর থেকে সেট করে রেখেছে। হঠাৎ জাঙ্কুক কিছু একটা ভেবে তেকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে। বিছানায় এভাবে ধূপ করে পড়ার কারণে তের ঘুম ভেঙে যায়। এসবের মানে কি? বলেছি না আমাকে কখনো টাচ করবেন না। তে উঠে যেতে চাইলেই জাঙ্কুক তের হাত ধরে ফেলে। তে বুঝতে পারে জাঙ্কুক ড্রিঙ্কস করেছে। জাঙ্কুক তের ঠোঁটের দিকে গভীরভাবে চেয়ে আছে। তে জাঙ্কুককে একটা ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই জাঙ্কুক আবার তের হাত ধরে তেকে বিছানায় ফেলে দেয়। তে প্রচুর চেষ্টা করছে জাঙ্কুকের কাছ থেকে নিজেকে সরানোর, কিন্তু কিছুতেই সরাতে পারছে না।
তে দুই হাত দিয়ে জাঙ্কুককে ধাক্কা দিচ্ছে। জাঙ্কুক তের দুই হাত শক্ত করে ধরে তের গলায় মুখে অজস্র চুমু দিচ্ছে। তে বিছানার সাইডে রাখা ফুলদানি দেখতে পেয়ে সেটা দিয়েই জাঙ্কুকের মাথায় সজোরে একটা বাড়ি মারে। জাঙ্কুক যখন ব্যথায় কাতরাতে থাকে তখন তে ছুটে গিয়ে জিমিনের রুমের সামনে দাঁড়ায়। জিমিন, দরজাটা খোলো, তোমার ভাই মদ খেয়ে এসে আমার সাথে অসভ্যতামি করছে, আমি ওকে মেরেছি। কি বলছো ভাবি? ভাইয়া তো মদ খাওয়া দূরের কথা, নামও শুনতে পারে না। জিমিন জাঙ্কুকের অবস্থা দেখে জোরে চিৎকার দেয়। জিমিনের চিৎকার চেঁচামেচি শুনে ওর বাবা মাও চলে আসে। এরপর ডক্টর এসে জাঙ্কুকের ট্রিটমেন্ট করে। জাঙ্কুকের মাথার দিকে হালকা কেটেছে, তেমন গুরুতর কোনো কিছু হয়নি। ড্রিঙ্কস করার কারণে এখনো অজ্ঞান হয়ে আছে, সকাল হলেই সবকিছু ঠিক হয়ে যাবে। সকালবেলা জাঙ্কুকের জ্ঞান ফেরার পর গত রাতের সব কথা মনে পড়ে যায়। সে তার ভুল বুঝতে পারে। সকাল থেকে জাঙ্কুক তেকে খুঁজছে একবার সরি বলার জন্য। তে জাঙ্কুকের রুমে আসতেই জাঙ্কুক তেকে নিজের কাছে ডাকে। শোনো তে, গতকাল তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না, অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছিলাম। জানো, আমি কখনোই নামটাই শুনতে পারতাম না, আর এখন থেকে এটাই হবে আমার রোজকার সঙ্গী। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি এসব করার কারণ কি? জাঙ্কুক তেকে তার আর আয়ুর সম্পর্কে সব কথা শেয়ার করলো, আর এটাও বলল আজ আয়ুর বিয়ে। জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। তে এসে পেছন থেকে জাঙ্কুকের কাঁধে হাত রাখলো। ভালোবাসার মানুষকে না পাওয়ার যে কষ্ট, এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। জাঙ্কুক চোখ মুছে পেছন ফিরে প্রশ্নসূচক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। জানতে চান আমার ভালোবাসার মানুষ জেহবের কথা? তোমার ভালোবাসা মানে? হ্যাঁ, আমিও একজনকে খুব ভালোবাসি। ওর নাম ছিল জেহব। ছিল মানে এখন নেই? না, আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমরা খুলনাতে থাকতাম। আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকার এক স্বনামধন্য পরিবারের ছেলে ছিল জেহব। গ্রামে ওদের জায়গা জমি দোকানের কোনো অভাব ছিল না। ছেলেটা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি কখনোই ওকে পাত্তা দিতাম না, বরং ওর প্রতি আরো বিরক্ত হতাম। কারণ আমি তখন প্রেম ভালোবাসা একদম বিশ্বাস করতাম না। আর বড়লোকের ছেলেদের তো আরো পছন্দ করতাম না, কারণ আমার ধারণা ছিল বড়লোকের ছেলেমেয়েরা শুধু টাইম পাস করার জন্য প্রেম করে। তারপর জেহব কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে। দিনের মধ্যে 1000 বার আমাকে ফোন দিয়ে ওর ভালোবাসার কথা বোঝানোর চেষ্টা করে। এভাবেই কেটে যায় কয়েক মাস। আর এই কয়েক মাসে জেহবের পাগলামিগুলো আমার প্রতিদিনের সঙ্গী হয়ে যায়। প্রথম প্রথম খুব বিরক্ত লাগতো, কিন্তু ধীরে ধীরে এগুলোই আমার অভ্যাস হয়ে যায়। একদিন রাতে ও আমাকে কল করে, কিন্তু আমি রিসিভ করতে চাচ্ছিলাম না। ও বারবার টেক্সট করছিল। উপায় না পেয়ে আমি ওর কল রিসিভ করলাম। আচ্ছা, আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি? শুনুন, এসব ভালোবাসা টালোবাসা বলে দুনিয়াতে কিচ্ছু নেই। আছে, ভালোবাসা আছে বলেই এখনো দুনিয়াটা টিকে আছে। তুমি চাইলে আমার ভালোবাসার পরীক্ষা নিয়ে দেখতে পারো। আমার ভালোবাসার জন্য আমি জীবনও দিতে পারি। নিজের জীবনের থেকে বেশি তোমাকে ভালোবাসি। ওমা, তাই নাকি? এসব শুধু সিনেমাতেই হয়, বাস্তবে না। আর এসব মুখে বলা যায়, কিন্তু করা অত সোজা না। বিশ্বাস করলে না তো আমাকে? আমি যখন থাকবো না তখনই তুমি আমার ভালোবাসা বুঝবে। লাভ ইউ দে, লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। কথাটা বলেই জেহব ফোন কেটে দেয়। পাগল একটা, এতদিনে এটুকু বুঝতে পেরেছিলাম, জেহব ছাড়া আমি অচল। ওকে কবে যে এই মনের ভালোবাসার আসনে বসিয়ে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। আমিও মনে মনে ভেবে রেখেছি প্রতিদিনের মতো কাল সকালে জেহব ফুল নিয়ে আমাকে প্রপোজ করার আগে আমি ওকে প্রপোজ করব। আমার ভালোবাসার কথা ওকে জানাবো, আর দূরে রাখবো না। তার পরের দিন আমি কলেজে যাওয়ার পথে জেহবের জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে ওয়েট করি, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। সবখানে খুঁজেছি। আমি মনে মনে ভেবে নেই হয়তো কাল আমার কথায় ওর ভালোবাসা উড়ে গেছে, তার জন্য হয়তো আজ আমার সামনে আসছে না। ওকে সামনে পেলে ইচ্ছা মতো মারবো। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু জেহব আর আমার সামনে আসে না। ধীরে ধীরে আমি ওর পাগলামিগুলোকে মিস করতে থাকি। আস্তে আস্তে আমার খাওয়া ঘুম সব হারাম হয়ে যায়। আমি পাগলের মতো জেহবকে খুঁজতে থাকি। এলাকায় ওদের বেশ কয়েকটা দোকান ছিল, কিন্তু ওদের দোকান সবগুলোই বন্ধ। জেহবের বাবাকে এলাকার সবাই হাজী সাহেব নামে চেনে।
তাই আমি কোনো উপায় না পেয়ে পাশের একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা ভাইয়া, হাজী সাহেবের সবগুলো দোকান আজ বন্ধ কেন? কেন, আপনি জানেন না কিছু? কিছু কি হয়েছে? আরে হাজী সাহেবের একমাত্র ছেলে জেহব খুব ভালো ছিল। ছেলেটা যেমন সুদর্শন তেমনি মধুর ব্যবহার, কিন্তু কেন যে ছেলেটা আত্মহত্যা করতে গেল, বেচারা অকালে প্রাণটা হারালো, ওর ব্যাপারে শুনে খুব খারাপ লাগলো। কথাটা শোনার পর আমার পায়ের থেকে মাটি সরে গিয়েছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপর আমার জীবনটা যেন এলোমেলো হয়ে যায়। পড়া খাওয়া কোনো কিছুই ঠিক ছিল না। জেহবের স্মৃতি থেকে আমাকে বের করার জন্য আব্বু ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসে। তারপর আমি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি। শুধু জায়গাটাই পরিবর্তন হয়েছে, কিন্তু আমার মন থেকে জেহবের জায়গাটা পরিবর্তন করতে পারিনি। ও যখন ছিল তখন আমি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন ও আমার পাশে নেই। আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তারপর এখানকার একটা কলেজে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। একদিন হঠাৎ করেই কারো গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়, সামান্য হাত পা ছিলে যায়। ওই গাড়িতে আপনার মা ছিল, আর উনি তখন আমাকে দেখে খুব পছন্দ করে। তারপর আমার ঠিকানা জোগাড় করে আমার বাবা মায়ের সাথে কথা বলে। তের কান্না দেখে জাঙ্গু কি করবে, কিভাবে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না। অতিরিক্ত কান্নার ফলে তে সেখানেই সেন্সলেস হয়ে যায়। জাঙ্গুক তেকে পাজা কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। জাঙ্গুক চেয়ার টেনে তের মাথার পাশে বসে। আমি তো স্বার্থপরের মতো আয়ুকে হারানোর জন্য তেকে দায়ী করে এসেছি, আর ভেবেছি আমি হয়তো আমার ভালোবাসার মানুষকে হারিয়ে এত কষ্ট পাচ্ছি, কিন্তু ওর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই নয়। আমি আর তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। আয়ু আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু তুমিই হবে আমার শেষ ভালোবাসা। আজ থেকে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিলাম। আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দিব। জেহব তো হতে পারবো না ঠিকই, কিন্তু জেহবের থেকেও বেশি ভালোবাসবো। কিছুক্ষণ পরই তের জ্ঞান ফিরে আসে। আমি আয়ুকে ভুলে যেতে চাই। আমি চাই ও ভালো থাকুক। আমিও এখন থেকে খুব ভালো থাকতে চাই, আর তার জন্য আমার তোমার হেল্পের দরকার। আমার হেল্প দরকার মানে? তে আমরা কি ভালো বন্ধু হতে পারি? হঠাৎ এই ফালতু মেয়ের বন্ধু হতে চাইছেন যে? তোমার আমার জীবনের গল্পে কিছুটা মিল আছে তো, তাই দুটি ভাঙা মনের মানুষ একই সুতোয় বাঁধা। হয়েছে, আর হাসতে হবে না। শোনো, আমাকে যেতে দিন। বললাম না এখন থেকে তুমি এখানেই ঘুমাবা, আর আমরা তো এখন থেকে বন্ধু, তাই না বলো? ফ্রেন্ড। তে বিছানার মাঝখানে একটা কোলবালিশ দিয়ে শুয়ে পড়লো। গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম। এভাবেই কেটে যাচ্ছিল জাঙ্গুকের সাথে তের দিনগুলো, হাসি মজা বন্ধুত্বের মধ্য দিয়ে। এই কয়দিনেতে এতটুকু বুঝেছে জাঙ্গুক অনেক কেয়ারিং। জেহবকে হারিয়ে বাঁচার ইচ্ছেটাই কেমন যেন হারিয়ে গিয়েছিল। এখন জাঙ্গুকের জন্য নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছে তে। কি ব্যাপার মহারানী, এত হাসছো কেন? এই প্রথম তোমার হাসি দেখছি। হাসিটা তোমার খুব মিষ্টি। হয়েছে, আর এত হাসির তারিফ করতে হবে না। আজ এত আগে অফিস থেকে আসলেন যে? একসাথে লাঞ্চ করে বিকালে তোমাকে নিয়ে ঘুরতে বের হব, তাই। না, আমি কোথাও যাব না, আমার বের হতে ভালো লাগে না। কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম, নতুন জায়গায় ঘুরতে নাকি তুমি খুব পছন্দ করো। এটা আপনাকে কে বলেছে? জিমিনের কাছ থেকে শুনেছি। টেবিলে আগে থেকে জাঙ্গুকের আম্মু জিমিন ওয়েট করছিল ওদের জন্য। ওরা গিয়ে বসতেই জিমিন বলল, কিরে ভাইয়া, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? বউকে রেখে বুঝি অফিসে মন বসছিল না? চুপ, ফাজলামি করার জায়গা পাস না। ফাজলামি কই করছি? এক কাজ কর, ভাবিকে তোর বিয়ে করে নে, তাহলে সব সময় তোর চোখের সামনে থাকবে। তোকে আর ছুটে বাসায় আসতে হবে না। মা, এবার তোমার ছোট মেয়েকে একটা বিয়ের ব্যবস্থা করো, বেশি পেকে গেছে ফাজিলটা। ধুর, তোকে আর কিছু বলবোই না। জিমিনের কথা শুনে জাঙ্গুক আর তে খুব হাসতে থাকে। জাঙ্গুকের সাথে পুরোটা বিকেল ঘোরাঘুরি করার পর বাসায় এসে তের মনটা খুবই ফুরফুরে লাগছে। অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা দিন আমাকে উপহার দেওয়ার জন্য। শুনুন ম্যাম, এইসব ছোটখাটো বিষয়ে থ্যাঙ্কস বলবে না, শুনতে পরপর লাগে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আপনাকে একটা কথা বলি। বলো, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? অনেক দিন বাবা মাকে দেখি না, চলেন না কাল বাবা মার সাথে দেখা করে আসি। তোমাকে নিয়ে যেতে পারি, তবে একটা শর্তে।
আমাকে আজ থেকে তুমি করে বলতে হবে। রাজি? কি? এটা কোনো শর্ত হলো নাকি? আমার আনইজি ফিল হবে। আমি তুমি করে বলতে পারবো না। আপনিই ঠিক আছে। দেখো, তুমি বললে যে আমি তোমার ভালো বন্ধু, তো বন্ধুকে কেউ আপনি করে বলে? কেউ না বললেও আমি বলি। আমি আমার শর্ত জানিয়ে দিয়েছি, এখন মানা না মানা তোমার ব্যাপার। তুমিই ভেবে দেখো কি করবে। আপনি তো দেখছি খুব জেদি। আচ্ছা, পরে বলবো, আগে ওখানে সবার সাথে দেখা করে আসি। পরের দিন জাঙ্কুক অফিস থেকে 2 দিনের ছুটি নিয়ে তের বাবা মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে ওরা দুজন খুব ভালোই সময় কাটায়। এভাবে কয়েক মাস চলে যায়। জাঙ্কুক ঠিক করে তেকে আজ প্রপোজ করবে, নতুন ভাবে ভালোবাসাময় জীবন শুরু করবে। এতদিনে জাঙ্কুক তেকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। তেও জাঙ্কুকের প্রতি খুবই কেয়ারিং। তে এখন জাঙ্কুককে তুমি করেই বলে। আবার সকালে জাঙ্কুকের নাস্তা রেডি করা, জাঙ্কুক কি পোশাক পরবে, এই সব কিছুই তে ঠিক করে দেয়, ঠিক যেমন একটা বউ তার বরের জন্য করে। সন্ধ্যায় জাঙ্কুক তাড়াতাড়ি বাসায় চলে আসে। জাঙ্কুক আর জিমিন মিলে খুব সুন্দর করে ছাদটা সাজায়। কিছুক্ষণ পর তে রুমে আসতেই জাঙ্কুক বলল, চোখ বন্ধ করো। কেন? উফ, করোই না। তে প্রশ্ন করে যাচ্ছে দেখে জাঙ্কুক নিজেই রুমাল দিয়ে তের চোখ বেঁধে দেয়। তারপর তেকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে। আরে কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? একটু পরে নিজেই দেখতে পাবে, তাই কথা না বলে চুপ করে থাকো। ছাদে গিয়ে তেকে কোল থেকে নামিয়ে তের চোখ থেকে বাঁধন খুলে দেয়। তে তো চোখ মেলে তাকাতেই পুরো অবাক হয়ে যায়। পুরো ছাদটা ছোট লাল নীল মরিচ লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, সাথে আছে তের পছন্দের গোলাপ ফুল। জাঙ্কুক এরপর একগুচ্ছ লাল গোলাপ নিয়ে হাঁটু গেড়ে তের সামনে বসলো। জীবনে কিছু ভালোবাসা আসে, আবার চলে যায়। মাঝখানে কিছু স্মৃতি রেখে যায়। আবার কিছু ভালোবাসা আসে যেটা শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। আর কিছু ভালোবাসা আছে যেটা সারা জীবন থেকে যায়, একে অপরের সঙ্গী হয়ে, যাকে বলে শেষ ভালোবাসা। তুমি কি আমার সেই শেষ ভালোবাসা হবে, যে ভালোবাসার পরে জীবনে আর কোনো ভালোবাসার দরকার হবে না? জাঙ্কুক, মজা করার একটা লিমিট থাকে। তুমি কি পাগল হয়েছো? আমি মজা করছি না তে, আমি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। সবকিছু জানার পরে তুমি এসব বলছো কি করে? আমার তো এটা মজা বা পাগলামি ছাড়া কিছুই মনে হচ্ছে না। তুমি খুব ভালো করেই জানো আমি জেহবকে ভালোবাসি। আমি কখনো ওর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। এতদিন ভাবতাম দুনিয়ায় একজন হলেও আছে যে আমাকে বোঝে, কিন্তু আজ থেকে ভাববো আমাকে বোঝার মতো দুনিয়াতে কেউ নেই। কথাটা বলেই তে রেগে ছাদ থেকে চলে যায়। জাঙ্কুকও তের পিছনে পিছনে ওদের রুমে যায়। তে, আমি জানি তুমি জেহবকে ভালোবাসো, আর আমি কখনো ওর জায়গা চাইও না। ও তোমার প্রথম ভালোবাসা ছিল, যেমনটা আমি আয়ুকে ভালোবেসেছি। কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা, তুমি আমার ভালো থাকার শেষ অবলম্বন। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি তে। তুমি কেন বুঝছো না জাঙ্কুক? আমার পক্ষে জেহব ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি কেন এসব করছো জাঙ্কুক? তুমি বলে দাও, একটু আগে যা বলেছো সব মিথ্যা ছিল। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো। আমার হৃদস্পন্দন শোনোতে, শুধু একটা ধ্বনি শুনতে পাবে, ভালোবাসি তে, ভালোবাসি। জাঙ্কুকের এমন কাণ্ড দেখে তে রাগ চরমে পৌঁছালো। জাঙ্কুককে ধাক্কা দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম জাঙ্কুক, আর তুমি কি না নিজের আসল রূপ দেখিয়ে দিলে। আমরা কি ভালো বন্ধু হয়ে সারাটি জীবন কাটাতে পারতাম না জাঙ্কুক? আজ থেকে আমি তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিলাম। আমি তোমাকে ঘৃণা। এটা বলার সাথে সাথে জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। জাঙ্কুক তের দুহাত শক্ত করে ধরে রেখেছি বিধায় তে একটু নড়তেও পারছে না। 5 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। সাথে সাথে জাঙ্কুকের গালে তে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। চর খেয়ে জাঙ্কুকের কোনো পরিবর্তন হলো না। তুমি আমাকে মারো আর যাই করো, ভালোবাসি তোমাকে, তাই আজ তোমাকে আমার করেই ছাড়বো, সেটা আপসে হোক বা জোর করে হোক। দেখো জাঙ্কুক, সবকিছুর একটা লিমিট থাকে। পাগল হয়ে গেছো তুমি, আমাকে যেতে দাও। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। যে কোনো মূল্যে আমার তোমাকে চাই। এখনো সময় আছে তে, তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও, না হলে জোর করে স্বামীর অধিকার বুঝে নেব আমি। দেখো জাঙ্কুক, জোর করে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা আসে মন থেকে। যদি বলো বন্ধু হিসেবে ভালোবাসার কথা, তবে বলবো হ্যাঁ জাঙ্কুক, বন্ধু হিসেবে আমি তোমাকে খুব ভালোবাসি। তে, তুমি আমাকে হাসালে। তুমি জানো না
একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধু হতে পারে না। আর তুমি তো আমার বিয়ে করা বউ। তুমি মানো বা নাই মানো, আমি তোমার স্বামী। আর স্বামী হিসেবে তোমার উপর আমার সব রকমের অধিকার আছে। আমি আমার স্বামীর অধিকার চাই। কথাটা বলেই জাঙ্কুক তেকে বিছানার সাথে চেপে ধরে। জাঙ্কুক, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। ছাড়ো আমাকে, ভালো হচ্ছে না কিন্তু। তের খুব কান্না পাচ্ছে। ও জোরে একটা চিৎকার দিতেই জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তের শত বাধা দেওয়া সত্ত্বেও জাঙ্কুক তের কোনো কথা শুনল না। শেষমেশ স্বামিত্বের অধিকার ফলিয়ে ফেলল। ঘড়ির কাঁটায় সময় এখন ভোর 4টা। তে এখনো ফুপিয়ে কেঁদেই চলছে। তে এবার কান্না বন্ধ করো। আমি ভুল কিছু করিনি। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছি, যাতে তুমি আমাকে কখনো ছেড়ে না যাও। আজ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা পূর্ণতা পেয়েছে। এবার আমার বুকে এসে ঘুমিয়ে পড়ো। যদি সত্যি তুই আমাকে ভালোবাসতি, তাহলে আমার ইচ্ছের মূল্য দিতি, আমার ইচ্ছের বিরুদ্ধে এসব করতি না। ছি জাঙ্কুক, তোর মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে। সত্যি তুমি আমাকে মেনে নিবে না? কখনো না। কান খুলে শুনে নেই। আগে আমি তোকে বন্ধু হিসেবে ভালোবাসতাম, কিন্তু এখন শুধুই ঘৃণা করি। তোর মুখ দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো। আচ্ছা, তোমাকে আমার মুখ দেখতে হবে না, আর মরতেও হবে না। আজ থেকে তুমি আর আমার মুখ দেখবে না। তোমার যদি মনে হয় অন্যায় আমি করেছি, তাই শাস্তিটাও আমারই প্রাপ্য। জাঙ্কুক এরপর গাড়ির চাবি নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। জাঙ্কুক চলে যাওয়ার কিছুক্ষণ পর তে উঠে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার ছেড়ে নিচে বসে কান্না করতে করতে ভাবতে থাকে তে কেন বারবার তার সাথেই এমন হয়। প্রথম যাকে ভালোবাসলো, সে তাকে ভুল বুঝে দুনিয়া ছেড়ে চলে গেল। আর যাকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে নতুন করে বাঁচতে চাইলো, সেও তার সাথে এরকম একটা কাজ করলো। তার বিশ্বাস ভরসা সব ভেঙে দিল। এদিকে সারাদিন চলে গিয়ে রাত হয়ে যায়, তবুও জাঙ্কুক বাসায় ফিরে না। জাঙ্কুকের মা এসে তের কাছে জিজ্ঞাসা করে, জাঙ্কুক তোকে ফোন করেছিল নাকি? ও তো সারাদিন বাসায় ফিরলো না। কল দিচ্ছি, ফোন বন্ধ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে রে, ওর কোনো সমস্যা হয়নি তো? মায়ের কথা শুনে প্রথমে তে এটা নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও এখন বেশ চিন্তা হচ্ছে। তে কোনো রকমে জিনকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমোতে পাঠালো। তে সারা রাত একটু ঘুমোতে পারলো না। এখন শুধু জাঙ্কুকের কথা মনে পড়ছে। আসলেও তো এভাবে নিজের জিদ ধরে রেখে জাঙ্কুকের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই ওর। ও জাঙ্কুকের বিয়ে করাবো, আর বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, যেটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। তাই সে চাইলেই এই পবিত্র সম্পর্ককে অস্বীকার করতে পারে না। সকাল হয়ে যাওয়ার পরেও জাঙ্কুক বাসায় ফেরে না। এখন তে নিজেরই অনুশোচনা হচ্ছে। আমার নিজের ভুলের জন্য আমি জিহবকে হারিয়েছিলাম। এখন এই ভুলের জন্য জাঙ্কুক আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? না, এটা কিছুতেই হতে পারে না। আমার আগের ভুলটা শুধরানোর সুযোগ আমি পাইনি, কিন্তু আমার এই ভুলটা আমি ঠিকই শুধরে নিব। যেভাবেই হোক জাঙ্কুককে আমি ফিরিয়ে আনবই। এদিকে বাসার সবাই চিন্তিত। সবাই জাঙ্কুককে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু জাঙ্কুকের নাম্বার বন্ধ। এভাবে 3 দিন পার হয়ে যায়, তবুও জাঙ্কুকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ দুপুরের দিকে তের ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। হ্যালো, আপনি কি তে বলছেন? জি, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি জাঙ্কুকের বন্ধু। কি হয়েছে জাঙ্কুকের? কোথায় আছে ও? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে ভাবি, এত ভয় পাবেন না, ওর কিছুই হয়নি। আপনাদের বাসা থেকে কিছুটা দূরে যে এতিমখানাটা আছে, জাঙ্কুক সেখানেই আছে। আমাদের কারো কথা শুনছে না, তাই প্লিজ আপনি আসুন। তে আর সময় নষ্ট না করে এতিমখানায় চলে যায়। হঠাৎ কেউ সামনে এসে দাঁড়াতেই জাঙ্কুক মুখ তুলে তাকায়। তুমি এখানে? আর বাসার সবাই তোমার জন্য কত টেনশন করছে জানো? আমার মতো একটা চরিত্রহীনের জন্য এত টেনশন করার কি আছে? আর তুমি এখানে এসেছো কেন? এত কথা না বলে এখন চলো আমার সাথে। বাসার সবাই তোমার জন্য টেনশন করছে। না, আমি বাসায় যাব না। আমি চাই না আমার মুখ দেখে কেউ মরে যাক বা বাসা ছেড়ে চলে যাক। এমন সময় একটা হুজুর এসে জাঙ্কুককে বলল, চলুন, মিলাদের সব ব্যবস্থা হয়ে গেছে, এবার মিলাদ শুরু হবে। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চলুন। তেও জাঙ্কুকের পেছনে পেছনে যায়। মিলাদে বসা হুজুরটা জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, মিলাদটা কার নামে হবে? জেহব। দূর থেকে নামটা শুনেই তে চমকে ওঠে।
মিলাদ শেষ হলে জাঙ্কুক বেরিয়ে আসতেই তে জিজ্ঞাসা করলো, তুমি জেহবের নামে মিলাদ কেন দিলে? আর জেহবের মৃত্যুবার্ষিকী কেন, তোমার মনে নেই? তুমিই তো আমাকে বলেছিলে। আজ জেহবের মৃত্যুবার্ষিকী, অথচ জাঙ্কুকের কথা ভেবে আমি এটা কিভাবে ভুলে গেলাম? তুমি যাকে ভালোবেসেছিলে এখন সে তোমার অতীত, আর আমি তোমার বর্তমান। আমি চেয়েছিলাম তোমার অতীতের সকল কষ্ট দূর করে তোমার পাশে থেকে তোমায় নিয়ে সুন্দর একটা সংসার সাজাতে। অবশ্য তুমি এসব বুঝবে না, তাই এখান থেকে চলে যাও। আমি তো একা যাবো বলে আসিনি, তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা তোমার জন্য টেনশন করে করে অসুস্থ হয়ে গেছে। কি, মা অসুস্থ? জিনের কথা শুনে জাঙ্কুক আর কথা বাড়ায় না, তের সাথে বাসায় চলে আসে। অনেকদিন পর সবাই একসাথে খাবার খেয়েছে। আজ মনটা অনেক হালকা লাগছে তের। অবশেষে ভালোবেসে ফেলেছে জাঙ্কুককে। কিন্তু জাঙ্কুকের কি হলো? সবার সাথে হেসে হেসে কথা বললেও তের দিকে ফিরেও তাকাচ্ছে না। সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। এই সমস্যা কি তোমার? আমাকে ইগনোর করছো মনে হচ্ছে। দেখি তে, ছাড়ো, আমাকে ফ্রেশ হতে দাও। না, আগে বলো, আমার উপর রেগে আছো? তে, সেদিনের ভুলের জন্য সরি। আমার তখন এমন করা উচিত হয়নি, একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছিলাম। আসলে অধিকার শুধু তার উপরই দেখানো যায় যে আপন মনে করে। যাই হোক, আমার এই ভুলের জন্য তুমি প্লিজ এই বাসা থেকে চলে যেও না। আমি যতই খারাপ হই, আমার বাবা মা কিন্তু খারাপ না, তাই অন্তত তাদের কথা ভেবে এখানেই থেকে যাও। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। কথাগুলো বলেই তেকে সরিয়ে দিয়ে জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। জাঙ্কুকের এমন ব্যবহারে তে তো আকাশ থেকে পড়লো। তে একটা মুচকি হেসে বলল, বুঝেছি, আমার বরটা আমার উপর অভিমান করেছে। ওকে, দোষ যখন আমি করেছি তাহলে অভিমানটাও আমিই ভাঙাবো। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে বিছানায় চোখ বন্ধ করে শুয়ে পড়লো, যেটা দেখে তের মাথায় একটু দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে গিয়ে টুপ করে জাঙ্কুকের বুকের উপর শুয়ে পড়লো। এই কি করছো? আমি জাঙ্কুক, তোমার বিছানা না, সরো আমার উপর থেকে। কেন? সেদিন তো বলেছিলে তে এখন আমার বুকে এসে ঘুমিয়ে পড়ো। সেদিনের ভুলের জন্য তো আপনার কাছে 1000 বার ক্ষমা চেয়েছি। এখন কি আপনার পা ধরে ক্ষমা চাইতে হবে? পা ধরে ক্ষমা চাইতে হবে না, আপাতত একটু আদর দিলেই হবে। কি? জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে আছে, আর তে এই ফাঁকে জাঙ্কুকের ঠোঁটে একটা চুমু দিয়েই দৌড়ে জিমিনের রুমে চলে যায়। এদিকে জাঙ্কুকের মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু ভাবছে তের হলোটা কি? সেদিনের ঘটনায় মানসিক আঘাত পেয়ে পাগল টাগল হয়ে গেল নাকি? পরের দিন জাঙ্কুক অফিস থেকে বাসায় ফিরলেও তেকে কোথাও দেখতে পায় না। জাঙ্কুক তের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। একটু পর জিমিন দৌড়ে এসে বলল, ভাইয়া ভাবির কি যেন হয়েছে, তুই তাড়াতাড়ি চল। কি কি বলছিস তুই? তে কোথায়? ভাইয়া ভাবি ছাদে আছে। জাঙ্কুক আর 1 মিনিট অপেক্ষা না করে এক দৌড়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে তেকে দেখে জাঙ্কুক তো হা হয়ে যায়। এ কাকে দেখছে সে? লাল টুকটুকে শাড়ি পরে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, খোলা চুলে তেকে একদম পরীর মতো লাগছে। তে মুচকি হেসে জাঙ্কুকের হাত ধরে বলল, ভালোবাসি জাঙ্কুক, খুব ভালোবাসি তোমাকে। তুমি সেদিন আমার থেকে দূরে না গেলে হয়তো আমি কখনো এটা বুঝতে পারতাম না। বন্ধুত্বের মধ্য দিয়ে কখন যে তোমাকে এতটা ভালোবেসে ফেলেছি। জাঙ্কুকও আর তের উপর অভিমান করে থাকতে পারলো না। এক টানে তেকে নিজের বুকে টেনে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তো কবেই তোমাকে আমার শেষ ভালোবাসা হিসেবে মেনে নিয়েছি। শত জন্মেও আমি তোমাকে শেষ ভালোবাসা হিসেবে চাই। জাঙ্কুক থেকে পাজা কোলে তুলে নিজের রুমের দিকে পা বাড়ালো। তো আজ তাহলে আমাদের দ্বিতীয় বাসরটা করেই ফেলি, কি বলো? তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? রুমে গিয়ে আগে ফুলদানিটা সরিয়ে রাখতে হবে। কেন? কারণ তোমার ওই নরম হাতের চড়থাপ্পড় সহ্য করতে পারবো, কিন্তু ফুলদানির বাড়ি সহ্য করা ইম্পসিবল। কি বললে এটা তুমি? তে জাঙ্কুকের বুকে কয়টা কিল ঘুষি দিয়েই আবার জাঙ্কুকের বুকে লজ্জায় মুখ লুকালো। আর এভাবেই শত মান অভিমানের পর পূর্ণতা পেল তাদের শেষ ভালোবাসা। আসলে ভালোবাসায় প্রথম দ্বিতীয় বলে কিছুই হয় না, শেষ পর্যন্ত যারা থেকে যায় সেটাই প্রকৃত ভালোবাসা।